ফেরাউন যেভাবে বনু ইসরাইলদেরকে জবাই করত দিনের বেলা প্রকাশ্যে, পৃথিবীতে কেউ বলার ছিল না, ওইরকম মূল্যহীন হয়ে গেছিল বনু ইসরাইল। তো আজকের যারা বনু ইসরাইল তাদেরকে ওইভাবেই হত্যা করতেছে আজকের ফেরাউনেরা। কেন? ফিলিস্তিনে কি লুকিয়ে হত্যা করা হচ্ছে ভাই? ফিলিস্তিনে কি গোপনে হত্যা হচ্ছে? সারা পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে। গতকাল ফিলিস্তিনি একজন তরুণী তার ভিডিও দিয়েছে, যে তারা আগে ভিডিও দিত ভাই বোন মিলে ভিডিও দিত, বাপের সাথেও ভিডিও দিয়েছে। আর এখন ভিডিও দিয়ে বলতেছে এই যে এটা আমার ভাইয়ের কবর, আমার ভাই মরে গেছে, যে ভাই আমার সাথে আপনাদেরকে ভিডিও দিত। এই যে এটা আমার বাপের কবর, আমার বাপ মারা গেছে, যে বাপও আপনাদেরকে ভিডিও দিত। দুনিয়ার মানুষকে সম্বোধন করতেছে যে এই যে দেখেন ফিলিস্তিনের এই অবস্থা, এই যে কারেন্ট নাই, এই যে পানি নাই, এই যে বিদ্যুৎ নাই, এই যে খাবার নাই, এই যে আমাদেরকে হত্যা করা হচ্ছে, এই যে আমার ভাইকে মেরে ফেলে দিল, এই যে আমার বাপকে মেরে ফেলে দিল, এই যে আমার বোনকে মেরে ফেলে দিল। লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, সারা বিশ্বের মুসলমানেরা দেখতেছে, মুসলিম দেশগুলো দেখতেছে, সারা বিশ্বের কাফের মুশরিকরা দেখতেছে, ইহুদি খ্রিস্টানেরা দেখতেছে, বিবিসিতে দেখতেছে, আল জাজিরাতে দেখতেছে, কিন্তু কথা বলার কেউ নাই। তাহলে আমরা যদি ওই যুগের বনী ইসরাইল না হইতে, আছে বড় উদাহরণ কি নিবেন? সেই যুগের ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলছে যে ও জীবিত জবাই করে দিত পুত্র সন্তানকে চোখের সামনে। তারা তো জীবিত আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে সারা পৃথিবী চোখের সামনে, কেউ বলার না। তাহলে আমরা বনী ইসমাইল কিন্তু হয়ে গেছি বনী ইসরাইল। কেন? আমাদের স্বভাব চরিত্র, চাল চরিত্রের কারণে আল্লাহ বানিয়ে দিয়েছে। মুসলমানদের এই স্বাভাবিক চাল চরিত্র বিকৃত হলো কখন? একই কারণ, সেম কারণ। ঠিক যেভাবে 200-300 বছরের গোলামিতে, 200-300 বছরের ফেরাউনের গোলামিতে বনী ইসরাইলের স্বভাব নষ্ট হয়ে গেছিল, ঠিক তেমনি 200 বছরের কলোনিয়াল সিস্টেমের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে। ভাই আমরা 200-250 বছর থেকে গোলাম। আপনি মনে করেন না যে আমরা স্বাধীন হয়ে গেছি? যেই দিন থেকে ব্রিটিশরা এই দেশে প্রবেশ করেছে 1757 সালের 23 জুন, সেই দিন থেকে আজ 2023 পর্যন্ত গোলাম আমরা। তাহলে কতদিনের গোলামি? প্রায় 200 থেকে 250 বছরের গোলাম। তো ওই 1757 23 জুনে যে মুসলমানেরা এই দেশে বসবাস করত, ওর আত্মমর্যাদা ছিল, ওর আত্মসম্মান ছিল, ওর দাপট ছিল, ওর ক্ষমতা ছিল, ওর সাহস ছিল, আর আমানতদারিতা ছিল, ন্যায়পরায়ণতা ছিল। আর 300 বছরের গোলামে আমাদের স্বভাব এত খারাপ হয়ে গেছে যে হুজুরে মারামারি লেগে যাবে, স্টেজে মারামারি লেগে যাবে, স্টেজে যদি মারামারি লাগিয়ে দেন তো মারামারি লেগে যাবে। এই হচ্ছে আমাদের স্বাভাবিক চরিত্রের বিকৃতি, গোলামির কারণে। একটা উদাহরণ দিলাম। আর কবি ইকবালের ওই বাক্য তো আছেই যে সবাক ফিরসে পড়, আদালত কা, সাদাকত কা, শুজাআত কা। এ মুসলমানেরা, তোমরা নতুন করে সত্যবাদিতা শিখো, যেই সত্যবাদিতা তোমাদের নবীর জন্মগত বৈশিষ্ট্য ছিল। তোমরা নতুন করে ন্যায়পরায়ণতা শিখো, যে ন্যায়পরায়ণতা তোমাদের নবী হওয়ার আগে জন্মগত ন্যায়পরায়ণ ছিল। তোমরা নতুন করে আমানতদারিতা শিখো, তোমাদের নবী জন্মগত আমানতদার ছিলেন। তোমরা নতুন করে সাহসিকতা শিখো, তোমাদের নবী জন্মগত সাহসী ছিলেন। আর তোমাদের সালাত সিয়াম হজ যাকাত থাকার পরেও তোমরা মিথ্যুক, তোমরা দুর্নীতিবাজ, তোমরা চরম অন্যায়পরায়ণ। এই জন্য আল্লাহ তোমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে। তোমরা নতুন করে সত্যবাদিতা, আমানতদারিতা শিখো, আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন। আপনি যান, এই তিনটা জিনিস পরীক্ষা করেন। একটা মসজিদ ধরেন, মসজিদ কমিটি ধরেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন ধরেন, ওই মসজিদে সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, মসজিদের মুসল্লি হজ করে এসেছে, কি না? সত্যবাদিতা নাই, আমানতদারিতা নাই, ন্যায় পরায়ণতা নাই। হয় কমিটি ইমামের উপর জুলুম করছে, না হয় ইমাম মুয়াজ্জিনের উপর জুলুম করছে, না হয় কেউ কারো নামে সত্য মিথ্যা কথা বলছে, না হয় কেউ টাকা মেরে নিয়ে আমানতদারিতার খেয়ানত করতেছে। মাদ্রাসায় যান, মাদ্রাসায় গিয়ে মাপেন, সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কি নাই? আমানতদারিতা নাই, ন্যায় পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই। ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, কি আহলে হাদিস, কি সালাফি, কি নন আহলে হাদিস, কি হানাফি, ইসলামী দল সংগঠনে যান, গিয়ে দেখেন সালাত সিয়াম হজ যাকাত আছে, কি নাই? আমানতদারিতা নাই, ন্যায় পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই, সাহসিকতা নাই, চামচামি আছে, চাটুকারি আছে, দুর্নীতি পরায়ণতা আছে, মিথ্যাবাদিতা আছে, অসাহসিকতা আছে। এদেরকে দিয়ে কোনোদিন পৃথিবী বিজয় হবে না।
গোলাম ইবনে গোলাম, দাসের ছেলে দাস, এভাবে গোলামি করে পার হয়ে যাবে। এই চারিত্রিক বিকৃতি গোলামি থেকে এসেছে। আমাদের স্বাভাবিক চরিত্র এরকম ছিল না, গোলামি করতে করতে এই চরিত্র এসেছে। কেন? ব্রিটিশদের আজীবনের রুল ছিল ডিভাইড এন্ড রুলস, ভাগ করো আর শাসন করো। এই ভাগ করো আর শাসন করোতে স্বাভাবিক চারিত্রিক বিকৃতি ঘটেছে। আমাদের যেমন ব্রিটিশরা শাসন করেছে, ঠিক আমাদের হাজার হাজার মাইল দূরের ভাই আফ্রিকার মুসলমানদেরকে কারা শাসন করেছে? এখনো শাসন করছে ফ্রান্স, ইতালি, স্পেন, আজও শাসন করছে। আফ্রিকার মুসলিম দেশগুলো আজও নিজের টাকা নিজের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে পারবে না, ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে। আজও একটা অস্ত্র কিনতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া, স্বাধীন দেশ। আজও পররাষ্ট্র নীতি ঠিক করতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া, গোলাম। এই যে সামারি সারমর্মটা, এটা চোখ দিয়ে বুঝলাম কখন মদিনায় আমার আফ্রিকার বন্ধুরা ফরাসি ভাষায় কথা বলে, মানে তাদের আরবির পরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি। এটা আমার ব্রেনে ধরতো না। তো ইউরোপ সফর করার পর বুঝলাম, আরে আমরা বাঙালিরা ইংরেজি বলি কেন? আমরা ইংরেজি বলি এই জন্য যে আমরা গোলাম ছিলাম ব্রিটিশের। গোলাম ইবনে গোলাম, দাস ইবনে দাস, আজীবন ব্রিটিশের গোলামি করেছে, এই জন্য আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। ইংল্যান্ডের সীমানা পার হওয়ার পর ইতালি, স্পেন, ফ্রান্সে, জার্মানিতে ইংরেজির অস্তিত্ব নাই। ইতালির বিমানবন্দরে পর্যন্ত ইংরেজির অস্তিত্ব পাবেন না। ফ্রান্স, স্পেনের বিমানবন্দরে পর্যন্ত এক্সিটটা ইংরেজিতে লেখা নাই। আশ্চর্য হয়ে যাবেন, তাদের ভাষায় লেখা আছে। তখন বুঝলাম, ওহো, ফ্রান্স শাসন করেছিল আফ্রিকার মুসলিম দেশগুলো, এই জন্য আমার মদিনা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ভাইয়ের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। সারা পৃথিবীতে মুসলমানরা এই কলোনিয়াল সিস্টেম, ইউরোপিয়ান ঔপনিবেশিক সিস্টেমের অধীনে 200 বছরের গোলামিতে আছে। এখনো কন্টিনিউয়াসলি 200 থেকে 250 থেকে 300 বছরের গোলামিতে আছে। এই জন্য ফ্রান্সের আইফেল টাওয়ারের পাশে যতগুলো বিড়িখোর আছে, যতগুলো সিগারেট খোর আছে, যতগুলো মদ খোর আছে, যতগুলো জুয়া খোর আছে, আল্লাহর কসম সবগুলো মুসলমান। নিজে চোখে দেখা কথা বলছি, সব মুসলমান। ওদের চরিত্র বিকৃত করেছে গোলামিতে। ওরা সব আফ্রিকান দেশগুলো থেকে আসছে, আসে ওখানে আড্ডা দিচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, ধ্বংস হয়ে গেছে চরিত্র। আজ সারা পৃথিবীতে মুসলমানদের এই গোলামির চিত্র যদি আপনি ছোট্ট একটা দূরবীন দিয়ে দেখতে চান, তাহলে একটা ছোট্ট দূরবীন আপনাদেরকে ধরিয়ে দিয়ে আমাদের বক্তব্যের আজকের দ্বিতীয় অংশে যাব, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। এই ছোট্ট চিত্র কি? বৈধ উপায়ে যারা ইউরোপ যাচ্ছে তাদের কথা বাদ দিলাম, অবৈধ উপায়ে শুধু বাংলাদেশ নয়, এখনকার একটা কথা বাংলাদেশ না, সারা বিশ্বের মুসলমানদের কথা বলতেছি। অবৈধ উপায়ে আফ্রিকা থেকে, সিরিয়া থেকে, ইয়েমেন থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে সব মুসলমানেরা জমা হয় লিবিয়াতে। এটা একটা রূপ, অবৈধ উপায়ে ইউরোপ যাওয়া।